বাঞ্চতের বাচ্চা, তোরা মবের হুমকি দেস। আমরা মব নিয়ে ঘুমাইতে যাই, মব নিয়ে আমরা ঘুম থেকে উঠি, মব নিয়ে আমরা সকালের নাস্তা করি, মব নিয়ে আমরা দুপুরে লাঞ্চ করি, মব নিয়ে আমরা রাত্রে ডিনার করি। আমরা নিজেরাই মব। বাঞ্চতের বাচ্চা, তুই মবের ভয় দেখাস, তোরা মবের ভয় দেখাস। আয় মব মারাইতে আয়, একদম জায়গা মতো ভেড়া দেওয়া হবে। মবের ভয় দেখা জ্বালা জ্বালা অন্তরে জ্বালা আমার কাকার। আরে ওই যে আমগো আমিন কাকা আর কি, কাকার অন্তরে জ্বালা, বিশাল জ্বালা। কারণ এত এত ষড়যন্ত্র চিপা চাপা দিয়া, এত এত ফাইজলাম দিয়ে কইরাও আমার কাকায়, আমগো কাকায় আমগো কমরেড জনাব আশরাফুল আমিনের নিয়োগটা আটকাইতে পারলো না। এই জন্য কাকার অন্তরে জ্বালা, বিশাল জ্বালা। তো কাকা এখন কইতাছে যে আমগো কমরেড জনাব আশরাফুল আমিনের এই নিয়োগ বলে অবৈধ। কাকায় কইতাছে। তো আশরাফুল আমিনের নিয়োগ দিছে কেডা? এই যে বর্তমান হাইকোর্ট নিযুক্ত বোর্ডের চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া। তো আপনারা তো বছর এই মাস দুয়েক আগে আপনারা একটা ভিডিও অডিও ক্লিপস দেখছিলেন যে কাকায় কইতাছিল যে প্রশান্ত ভূষণ বড়ুয়া একদিনের লেগা দেশে আইব, আইয়া কুট্টুস করে কাকারে নিয়োগ দিয়ে আবার যাইব গা, শুনছিলেন না? তো প্রশান্ত ভূষণ বড়ুয়া কাকারে নিয়োগ দিলে হেডা বৈধ, হেডা কাকার খুব মজা। কিন্তু আমগো কমরেড জনাব আশরাফুল আমিনরে যে নিয়োগ দিল এটা বলে অবৈধ, খুবই মজা। তো কাকা এত তাড়াতাড়ি আওলাইয়া গেলে চলবে? আরো তো আসিতেছে, এই সামান্য কিছুতেই আওলাইয়া গেলে কাপড় চোপড় নষ্ট করে ফেললে চলবে? হ্যাঁ, এই যে শামিম ভাইয়ের ডিটুকে ব্যাকগ্রাউন্ড যুদ্ধ আইতাছে, এই এর পরে না হয় কাপড় নষ্ট করেন, এত তাড়াতাড়ি আওলাইয়া গেলে চলবে? যাই হোক, আমাদের বিপ্লবী কমরেড জনাব আশরাফুল আমিন এই নবযাত্রায় সিওও হিসেবে এই নিয়োগ প্রাপ্তি এবং একই সাথে চিফ কোঅর্ডিনেটরের এই দায়িত্ব পাওয়াতে আপনাকে লাল সালাম। আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন, আপনাকে লাল সালাম। দক্ষতা এবং যোগ্যতা এবং একই সাথে দূরদর্শী নেতৃত্বের ভিত্তিতেই আপনি এই দায়িত্ব পাইছেন, আপনি এটা ডিজার্ভ করেন। মহিউদ্দিন সোহাগ ভাই লাগছেন, ভাই এত রাতে লাইভে? একটু আইলাম আর কি, রাইতেই লাইভে একটু এই রাইতের বেলায় বিড়াল মারতে আইলাম আর কি। তো যাই হোক, আমাদের অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি শুভকামনা এবং একই সাথে আপনার প্রতি লাল সালাম। আপনার নবযাত্রা শুভ হোক। কারণ 2012 পরবর্তী সময়ে আপনার উপর দিয়া কি জুলুম চালানো হয়েছে এটা কিন্তু আমরা জানি। এই যে আমগো শহীদ, এই যে ইঞ্জিন শহীদ, যারে আমরা কই ইঞ্জিন শহীদ আর ছাগলের হাসান, এই দুই পাটপারে যে আপনার বিরুদ্ধে মামলা করছিল, কইরা আপনারা হ্যাস্ত কইরা কৌশলে আমাদের এই কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার ষড়যন্ত্র কইরা আপনারা যে সরাই দিছিল, এটা তো আমরা জানি। আর কার নির্দেশে এই পাটপার দুইটা এই কাম করতেছিল সেটাও তো আমরা জানি, ওই মহাপাটপারের নির্দেশে আর কি। আমার কাকার কথা কইতেছি আর কি। যাক, এটা সবাই কম বেশি জানে, এটা নিয়ে নতুন করে তো আর বলার কিছু নাই।
আমাদের জয়পুরহাট থেকে মাসুম রেজা ভাই। জি ধন্যবাদ ভাই, আপনি সম্ভবত এক্সিকিউটিভ ফোরামের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছেন, দায়িত্বশীল হিসেবে এগিয়ে যান। তো এই যে আপনারা যে কার্যক্রমগুলো করা হয়েছিল, মানে আপনারে মামলা দিয়া এবং কৌশলগত প্রেশার দিয়া, কর্পোরেট প্রেশার দিয়া যদি ওই সময় সরাই দেওয়া না হইতো, তাহলে কিন্তু ঠিকই কোম্পানির কার্যক্রম বা ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রম কিন্তু স্বাভাবিকভাবে চলতো। কিন্তু আপনাকে সেই স্বাভাবিক কার্যক্রম চালাইতে না দিয়া কৌশলে সরাই দেওয়া হয়েছে এবং এই সমস্ত চেইন অফ কমান্ড নষ্ট করে দেওয়া হয়েছে লুটপাটের ধান্দায়, সেটা আমরা জানি। এবং এরপরে গত 12 বছরে কি ধান্দাবাজি, কি লুটপাট হয়েছে, এটা তো আর নতুন করে বলার কিছু নাই। তো এই জন্যই বলতে চাই যে আপনি এই পদটা ডিজার্ভ করেন। যেই পদ এখন আপনি পাইছেন, আপনি সেই পদ ডিজার্ভ করেন, আপনি আগায় যান। আপনার প্রতি শুভকামনা। মাসুম রেজা ভাই লিখেছেন, ধন্যবাদ। জি ভাই, আপনাকেও ধন্যবাদ। তো এবার আসি, ওই যে আমার কাকার কিছু আসদার মূর্খ যেগুলা আছে, এগুলার তো আমি প্রায় সময় তো গাইলাই। এই যে আসদাগুলা, এই কয়েকটা আসদা দেখলাম বলতেছে যে COO বলতে নাকি কোনো পদ নাই। আসলে তো এগুলো হচ্ছে মূর্খ আসদা, বেকু। এগুলা না জানে কোম্পানি আইন, না জানে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারিয়াল মানে ডিজাইন, এবং না জানে বাংলাদেশের কোনো ল অ্যান্ড জুডিশিয়াল অ্যাক্টিভিটিস, কিছুই জানে না। এগুলো খালি একটা জিনিস জানে, এমডি আর চেয়ারম্যান, এই দুইটা পদ জানে। কারণ ওই যে ওই ধান্দাবাজি D2K অ্যাসোসিয়েটস এর ভিতরে খালি এমডি হইছে আর চেয়ারম্যান হইছে, এমডি হইছে আর চেয়ারম্যান হইছে। তো ওই বেকুবের গোষ্ঠী খালি ওইটাই জানে, COO পদ বলতে একটা আছে, এটা এরা জানে না। এই বেকুবের গোষ্ঠী আসলে এগুলোর কি কম, এগুলো তো এটাও জানে না। যেমন ধরেন, এই উপমহাদেশে যেটা ফিনান্স ডিরেক্টর, পাশ্চাত্যে সেটা হইলো কি বলেন তো, চিফ ফিনান্সিয়াল অফিসার। বুঝতে পারছেন? তো যাই হোক, এগুলো তো বেকুব, এগুলারে আর বিস্তারিত বোঝায় লাভ নাই, ট্রেনিং দেওয়া লাভ নাই। কারণ এগুলার মাথায় হলো গু না, মাথায় গুও নাই। মাথায় গু থাকলেও তো একটা বলে, এগুলার মাথাতে গুও নাই, একেবারে খালি, মাথা খালি। এর কারণে এগুলো এত কিছু এগুলো বুঝে না, জানেও না, এগুলার বোঝারও কিছু নাই, বলারও কিছু নাই। বাদ দেন। তো কাকা, গতকালকের ডায়মন্ড মিটিং দেখছেন তো? কয়জন ছিল ডায়মন্ড? প্রায় 50-এর ঊর্ধ্ব ডায়মন্ডদেরকে নিয়ে প্রায় 61 জনের উপস্থিতিতে আমাদের অনারেবল হাইকোর্ট বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, উনি কিন্তু একটা ডায়মন্ড মিটিং গতকালকে করছে। তো দেখেন, এই যে এত এত ডায়মন্ড যে এখন আইলো, কেন আইলো? কারণ ডায়মন্ডরাও বুঝে কোনটা ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড। মানে ডায়মন্ডরা এখন আর এরা চলতে না। এই যে দেখেন না, এই যে আরেকটা বাটপার আছে সিরামনির, ওই বাটপারের বাচ্চা ধরেন যে ডায়মন্ড ক্লাব হ্যান ত্যান ফ্যান এগুলা দিয়ে ওই যে মাঝে মধ্যে দেখেন না ওই যে ডায়মন্ড মিটিং করে। আসলে তো আর এটা ডায়মন্ড মিটিং না, এটার ভিতরে ওই যে চিপা চাপা দিয়ে আম জনগণের কয়েকটারে ঢুকা আর ওই 8-10টা তার দালাল ফালাল এগুলো থাকে আর কি। তো গতকালকে যে ডায়মন্ড মিটিং হইল, এই ডায়মন্ড মিটিং এর যিনি অর্গানাইজ করেছেন আমাদের অনারেবল ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব শামসুল আলম, ওনাকে আমরা স্যালুট এবং ধন্যবাদ জানাই যে সত্যিকার অর্থেই উনি একটা ফ্রুটফুল ডায়মন্ড এক্সিকিউটিভ কনফারেন্স গতকালকে অর্গানাইজ করতে পারছেন। আর যেই ডায়মন্ড মিটিংয়ে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান থাকেন, সেটাই হলো অফিসিয়াল এবং সেটাই হলো অথেন্টিক, সেটাই হলো বৈধ। এটা তো খুব হিসাব পরিষ্কার। তো যাক, এই বেকুবের যদি আর লাজ শরম থাকে, যদিও নাই, এত লাজ শরম নাই, আমার কাকার কথা কইতেছি আর কি, এত লাজ শরম নাই, বেলা যা। হ্যাঁ, আবারও দেখবেন ডায়মন্ড মিটিং হ্যান ত্যান ফ্যান করবে, 8-10টারে বগুজগু নিয়ে করবো আর কি, বেলা যা। তো যদি লজ শরম থাকে আর কি, তাহলে আর ডায়মন্ড মিটিং এর নাম নিব না আর কি। তো আবার হ্যাঁ নাকি আজকে আবার এই বোর্ড পরিচালকদের সাথে নাকি মত বিনিময়ের আয়োজন করছে। তো বোর্ড পরিচালকের সাথে করো আর ওই ডায়মন্ড ফ্যামন্ড যাই করেন কাকা, এইসব তামসা করে লাভ নাই। কারণ 45 লাখের নিয়ন্ত্রণ এখন আর এই চেইন অফ কমান্ডের মধ্যে নাই। সবাই এখন সচেতন, সবাই আপনার বাটপারে বুঝা ফেলাইছে। অতএব এইসব চিপা চাপা দিয়া ধান্দাবাজি করে লাভ হবে না। যাই হোক, এবার আসি অন্য আর একটা প্রসঙ্গে। গত 18 জুলাই আমাদের ময়মনসিংহ বিভাগীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে
একটা সুন্দর পিএইচডি মিটিং হয়ে গেছে, যেটা আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা দেখতে পারছেন। এবং এই আহ্বায়কের দায়িত্ব যিনি পালন করেছেন আমাদের ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি জনাব AKM সাদিকুর রহমান আখন্দ কিরণ ভাইকেও ধন্যবাদ জানাই। এবং একই সাথে ঢাকা থেকে যিনি অর্গানাইজিং একটা অ্যাক্টিভিজমের সাপোর্ট দিয়ে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করেছেন এবং এই প্রোগ্রামে যিনি উপস্থিত ছিলেন আমাদের ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের অর্গানাইজিং সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক জনাব ওবায়দুর রহমান হিরো ভাই, আপনাকেও ধন্যবাদ। আপনাদের দুইজনের যুগপত মেলবন্ধনে এই সাকসেসফুল যে প্রোগ্রামটা হয়েছে, আমরা এটাতে অত্যন্ত আশাবাদী। এখন ময়মনসিংহ বিভাগের মিটিং শুরু হয়ে গেল। এবার আমাদের বাকি যে বিভাগগুলো, যেমন রাজশাহী বিভাগের আহ্বায়ক কমিটিও কিন্তু হয়ে গেছে। তো রাজশাহী বিভাগীয় আহ্বায়ক কমিটিতে যে সকল পিএইচডিরা আছেন, ভাইজান আপনাদের দায়িত্ব কিন্তু বাইরে গেল, এখন আপনাদেরও মিটিং শুরু করে দেওয়া উচিত। ফরিদপুর বিভাগীয় কমিটি বা ফরিদপুর বিভাগীয় সমন্বয়ক আমগো মিরন ভাই, জিগরি মিরন ভাই, ঘাটতারা আমগো মতো ঘাউরা জেনারেশনের লিডার, আমগো একজন চমৎকার মানে ধারালো লেখা এবং ধারালো অ্যাক্টিভিজম যিনি ফেসবুকে চালান, মিরন ভাই আপনার দায়িত্ব কিন্তু বাইরে গেল। এর বাইরে খুলনাতে আমগো আছেন পিএইচডি ফোরামের হাদি ভাইয়ের দায়িত্ব কিন্তু বাইরে গেল। আশা করি ধীরে ধীরে এখন সব বিভাগেই কার্যক্রম শুরু হবে। আমি আগেও কইছি, এখনো কই, ক্ষমতা এটা হইতেছে আগুনের মতো। আপনি মোমবাতির একটা আগুন যত মোমবাতিতে দিবেন আগুন কমবো না, আগুন আরো বাড়বো। সেম ভাবে ক্ষমতা বন্টন করলে সেটা কমে না, বরং সেটা আরো বাড়ে। তো যত বেশি পরিমাণে মানুষকে এখন আপনারা এই পিএইচডি ফোরামের কার্যক্রমে এঙ্গেজ করবেন, বিভাগীয় কার্যক্রম যত বেশি শুরু করবেন, জেলাভিত্তিক কার্যক্রম যত বেশি করবেন, ততই আপনাদের এই সাংগঠনিক ক্ষমতা শক্তি বৃদ্ধি পাবে, আর বাটপারের গোষ্ঠী থাকবে দৌড়ের উপরে। অতএব বিভাগীয় আহ্বায়ক কমিটি সহ পিএইচডি ফোরামের বিভিন্ন বিভাগীয় এবং জেলাভিত্তিক দায়িত্বে যারা আসতেছেন এবং আসবেন, আপনাদের প্রতি আমাদের বিনিয়োগকারী হিসেবে এটা আমাদের দাবি, আপনারা এখন সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করেন। এটা আমাদের আপনাদের প্রতি দাবি, যেমন ভাবে ময়মনসিংহে আমাদের কিরণ ভাই এবং হিরো ভাই শুরু করে দিছে। তো আসে এবার আরেকটা পয়েন্টে। হ্যাঁ, আমার কাকায় এবার তার দালাল গুলারে দিয়া ইদানিং একটা বয়ান দিতেছে, নতুন আর একটা বয়ান আবিষ্কার হয়েছে। সেটা কি, যে যারা হের বিরুদ্ধে কথা কইতেছে বা যারা হেরে বোর্ডে দেখতে চায় না বা রাখতে চায় না, হেরা নাকি গত 12 বছর ধরে কোটি কোটি টাকা টুকা আত্মসাৎ করছে। এটা নতুন বয়ান। এবং আরো কি, যে আমার কাকাই যদি দায়িত্বে আহে তাইলে যারা টাকা টুকা আত্মসাৎ করছে হেগো টাকা ফেরত দেব, এই ভয়ে হেরা নাকি আর এখন এই রেসপন্সিবিলিটিটা আমার কাকায় যেন পায়, এরা এটা চায় না, এই একটা বয়ান দিতেছে। এখানে দেখেন, আমি এই জায়গায় একটা ডিসকাশন যদি আপনাদের সাথে করি, যেমন ধরেন গত 12 বছর, আচ্ছা বলেন তো গত 12 বছরে টাকা টুকা কে বেশি কালেকশন করছে? মানে কইতাছে যে যারা এই গত 12 বছরে টাকা আত্মসাৎ করছে এগো টাকা ফেরত দেওয়া লাগবো, এই ভয়ে নাকি এরা আমার কাকারে দায়িত্বে আনতে চায় না, যারা এর বিরুদ্ধে কথা কয়। এটা দিতেছে না? ইয়াকুব আলী রুবেল ভাই বলছেন আছি ওস্তাদ। হ্যাঁ রুবেল ভাই ধন্যবাদ। আচ্ছা দেখেন তো, গত 12 বছরে টাকা টুকা আত্মসাতের ইস্যু নিয়ে যদি টাকা ফেরত দিতেই হয়, সবচেয়ে বেশি টাকা ফেরত দিতে হবে তো আমার কাকারেই। ধরেন এই যে গত 12 বছর কোশেয়ারের টাকা কে উঠাইছে, তারপরে এই যে 100 টাকায় 1800 টাকা এই সুপারিয়রের এই ধান্দাবাজি করে টাকা কে উঠাইছে, প্রজেক্ট 100+ এর টাকা কে উঠাইছে, স্বপ্ন শহর, তারপরে এই হাবি জাবি ভক্কর চক্কর এগুলো দিয়ে টাকা কে উঠাইছে,
2016 সালে আদালতের রায়ের পরে এই দুদকের সাথে দুদকের টুপি পরাইয়া গাছ বিচ্ছে যে টাকা টুকা যে কাকায় নিছে, এটা আমি গত 2-3টা এপিসোডে দেখাইছি। এবং যাদের কাছ থেকে টাকা নিচ্ছে এরা বক্তব্য দিছে। তো এই টাকাগুলো সব কে উঠাইছে? তাইলে এখন টাকা যদি ফেরত দিতে হয়, সবচেয়ে বেশি টাকা ফেরত দিতে হবে কারে? আমার কাকারে। তো এই যে বাটপারের দালালগুলা যে বলে যে আমরা যারা হের বিরুদ্ধে কথা কইতেছি, আমরা বলে হ্যাঁ যদি দায়িত্ব আহে তাহলে সব টাকা নাকি আমগো ফেরত দিতে হইব। তো টাকা টুকা কি আমরা কালেকশন করছি রে বেকুব? টাকা ফেরত দিতে যদি হয়, সবচেয়ে বেশি টাকা ফেরত দিতে হবে তো এই বাটপারকে। আমার কাকারে অবশ্য বাটপার কইতে কেমন লাগে আর কি। যাই হোক, তো যেটা সত্য এটা তো কইতে হবে আর কি। তাহলে এখন দেখেন, এবার একটু জিনিসটা আপনি একটু ডিসকাশন করেন বা জিনিসটা আপনি একটু ইভালুয়েশন করেন। ধরেন টাকা কালেকশনের ফিরিস্তিটা যদি গত 12 বছরে আপনি টানেন, এই টাকা কালেকশনের ফুল ফিরিস্তি টানলে আপনার দুইটা জিনিস মানে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। এক, টাকা সংগ্রহের ব্যাপারে যারা রুট লেভেলের বা যারা ধরেন অ্যাভারেজ পিপল, তারা কি এই কালেকশন করছে, নাকি যারা শীর্ষে ছিল তারা এগুলো কালেকশন করছে? বলেন তো। তাইলে টাকা ফেরতের প্রশ্ন যদি আসে, টাকা ফেরতের প্রশ্ন আসলে টাকা ফেরত দিতে হবে কারে? আমার কাকারে টাকা ফেরত দিতে হবে বেশি। আর এই দালালগুলা এগুলা নিয়ে লাফায়। সোহাগ ভাই লিখছেন, স্রোতের বিপরীতে সবাই হাঁটতে পারে না, সত্যের পথে আপনি সবসময় সোচ্চার ছিলেন, আছেন, থাকবেন। জি ধন্যবাদ সোহাগ ভাই, আপনাকেও ধন্যবাদ। আপনিও আমাদেরই এই দলেরই একজন, কারণ দীর্ঘ প্রায় একটা উল্লেখযোগ্য সময় আপনিও বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের সাথে ছিলেন এবং এখনও আছেন। ধন্যবাদ। তাহলে এখন দেখেন, আমি যে জিনিসটা আপনাদেরকে মিন করতে চাইতেছি, আমাদের মানে এই জাস্ট আপনার প্রিভিয়াস হিস্ট্রিটা আপনি যদি ইভ্যালুয়েশন করেন, আপনি দেখবেন ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা স্টেপে দেখবেন অ্যাকচুয়ালি সাধারণ যারা আমরা আছি আমাদের কোনো এঙ্গেজমেন্ট নাই। এঙ্গেজমেন্ট হইল বাটপারের। তাহলে টাকাও ফেরত দিতে হবে কাকে? তাকেই তো। তো সে দিবে টাকা ফেরত সবচেয়ে বেশি, অথচ আমাদের ব্যাপারে বলে যে আমরা নাকি তারে দায়িত্বে বসতে দিতে চাই না, কারণ সে দায়িত্বে বসলে নাকি সব টাকা ফেরত দিতে হবে। আমরা তো কালেকশনই করি না, কালেকশন করছে কে? যাই হোক, গেল এটা। এবার দেখেন, আবার বলে যে এইখানে আমরা যারা আছি আমরা নাকি মাটি বিক্রি করছি, বা আলিস সেন্টারে যারা আছে এরা বলে মাটি বিক্রি করছে, এরা বলে গাছ বিক্রি করছে। আচ্ছা ধরেন আলিস সেন্টারের কার্যক্রম যদি আমরা ধরিও, তারা কার্যক্রম শুরু করছে কবে? 2020 সালে। তো 2020 সালের তলবি সভা হওয়ার পরে এখন পর্যন্ত যা যা হয়েছে সব তো বোর্ড রেজুলেশনেই আছে। তাহলে আপনি যদি বোর্ড রেজুলেশন ধরে টান দেন, তাইলে তো চলে আসে 20 সালের পরে এরা কি করছে। তো 20 সালের আগে তো এরা ছিল না, তাহলে 20 সালের আগে যা যা হয়েছে এগুলা কে করছে? এই আলিসের লোকেরা করছে না। এই বিষয়গুলা ধীরে ধীরে অনেকেই ক্লিয়ার হইতেছে, সামনে আরো ক্লিয়ার হবে, টেনশনের কিছু নেই। তো এখন নতুন আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের ভালো লাগবে। কাকায় নতুন একটা প্রস্তাবনা নিয়ে আইতেছে সামনে, আপনারা রেডি থাকেন। সেটা কি জানেন? মানে যত ইনভেস্টমেন্ট আছে বা যত বিনিয়োগ আছে, সব ইনভেস্টমেন্ট এবং সব বিনিয়োগ ফেরত দেওয়ার কোনো চিন্তা তো নাই, বরং এগুলো ফেরত না দিয়ে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায় এই চিন্তা এখন করতেছে। হ্যাঁ, আর এই কারণেই চিন্তা করতেছে বা এই ধরনের বিভিন্ন প্রস্তাবনা হ্যাঁ রেডি করতেছে যে মাল্টিপারপাস আছে না, মাল্টিপারপাসের সাথে সব অ্যাডজাস্ট করা। যেমন ধরেন আপনি ধরেন
1 লাখ টাকা রাখছিলেন ধরেন ডিএমসিএসএল এ, অথবা ধরেন 1 লাখ টাকা রাখছিলেন ডিটিপিএল এ। এখন ধরেন আপনার এই ধরনের ভুগিযুগি প্রস্তাবনা দিব যে আচ্ছা আপনি যে টাকাটা দিছিলেন এই টাকাটা তাহলে এক কাজ করেন ডিএমসিএসএল আমরা অ্যাডজাস্ট করে দিই, মানে ওই যে টাকা ফেরতের কোনো নিয়ত কিন্তু নাই, ধান্দাবাজি, বুঝতে পারছেন? এটা কিন্তু এটা একটা গোপন খবর। এই ধরনের একটা প্রস্তাবনা আমাকে কাকায় মোটামুটি নিতেছে আর কি। তো এই ব্যাপারটাও আমাদের একটু সচেতন থাকাটা জরুরি। মানে তার মূল উদ্দেশ্য হইল টাকা ফেরত না দিয়ে কিভাবে এটা অ্যাডজাস্ট কইরা টাকা ফেরত না দিয়া বাঁচা যায়। তাহলে এখন দেখেন, এই পর্যন্ত আমরা যেটা দেখলাম, টাকা ফেরতের কোনো প্রক্রিয়া তো নাই, বরং এই টাকাটা কিভাবে অ্যাডজাস্ট কইরা ফেরত না দিয়ে থাকা যায় সেই চিন্তা এখন উনি করতেছে। তো এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে আমার মানে অপিনিয়ন যেটা, আমি কোনো অ্যাডজাস্টমেন্ট বুঝি না, আমার কোনো অ্যাডজাস্টমেন্টের দরকারও নাই। আমি যেটা বিনিয়োগ করছি বেটা তুই আমার টাকা ফেরত দিয়ে দিবি, ঝামেলা শেষ। ওই যে ভোগীযোগী প্রস্তাবনা যে আপনি যে টাকাটা রাখছিলেন সেই টাকাটা ফেরত না নিয়ে সমপরিমাণ টাকা আমরা ডিএমসিএসএল এ আপনারা অ্যাডজাস্ট করে দেই, আর এই ভোগীযোগী দিয়ে আপনার মানে 6-9-17 বছর বুঝ, এটা আর চলবে না। কাকা যে প্রস্তাবনা আপনি রেডি করতেছেন এই প্রস্তাবনা বাদ দেন, এই 25 সালে আইসা এই ধনুফুনু ফাইজলামি কিন্তু চলবে না, কথা খুব পরিষ্কার। আরেকটা বিষয় দেখলাম গত 2-3 দিন ধরে, এই কয়েকটা দালালে দেখলাম মানে মবের হুমকি দিতেছে। পঞ্চতের বাচ্চা তোরা মবের হুমকি দেস, আমরা মব নিয়ে ঘুমাইতে যাই, মব নিয়ে আমরা ঘুম থেকে উঠি, মব নিয়ে আমরা সকালের নাস্তা করি, মব নিয়ে আমরা দুপুরে লাঞ্চ করি, মব নিয়ে আমরা রাত্রে ডিনার করি, আমরা নিজেরাই মব। বাঞ্চতের বাচ্চা তুই মবের ভয় দেখাস, তোরা মবের ভয় দেখাস, পুটকি দিয়ে একদম মব ভৈরা দিব বাঞ্চত। আয় মব মারাইতে আয়, একদম জায়গা মতো ভেরা দেওয়া হবে, মবের ভয় দেখাস। কাকা আপনার এই দালাল গুলারে থামান, মব ওদের হোগা দিয়া ভৈরা দেওয়া হবে, এগুলো থামান, এখনো সময় আছে কইতাছি। এই যে উল্টা পাল্টা যে এখনো 2-1টা করে, এগুলার থামান। আর আপনারে অনেকবার আমি কইছি যে মুখ খুললেন না, মুখ খুলবেন তো গোয়া মারা খাইবেন, মুখ খুলবেন তো গোয়া মারা খাইবেন, কথা তো আপনার আপনি তো আর আমাকে কথা শুনেন না। আপনি যেহেতু ভুট্টো সাহেবের কথা শুনেন, সমস্যা নাই, শোনেন। আপনার আরো অনেক মাল মশলা আমার কাছে আছে, এগুলো নিয়ে বেশ কিছু টেকনিক্যাল কাজ টাজ আমরা করতেছি, সামনে আরো কিছু দেখবেন, টেনশন নেন না।